আচ্ছা, একটা দৃশ্য কল্পনা করা যাক। হুম। ধরুন কোনো একটা শহরের ব্যস্ত রাস্তার মোড়ে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ঠিক আছে। সেই ক্যামেরা সারাদিন ধরে ভিডিও রেকর্ড করছে। হাজার হাজার মানুষ আসছে, যাচ্ছে, গাড়ি চলছে। এখন যদি একটা কম্পিউটারকে বলা হয় এই ভিডিও থেকে স্বাভাবিক আর অস্বাভাবিক ঘটনা আলাদা করতে, ইন্টারেস্টিং। মানে মানুষের হেঁটে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু হঠাৎ কেউ একটা ব্যাগ ফেলে দৌড়ে পালালে সেটা অস্বাভাবিক, কম্পিউটার এটা শিখবে কিভাবে? এটা একটা দারুণ প্রশ্ন, কারণ এখানে ডেটা তো শুধু একটা ছবি না, না। এটা একটা ভিডিও। হুম। মানে এখানে দৈর্ঘ্য, প্রস্থ, রঙের তথ্যের সাথে সময় বলেও একটা চতুর্থ মাত্রা যোগ হয়েছে। হুম। এই ধরনের বহুমাত্রিক ডেটার ভেতরের প্যাটার্ন খুঁজে বের করাটাই আসল চ্যালেঞ্জ। ঠিক, আর এই চ্যালেঞ্জের সমাধানের সূত্রটাই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার উৎসে। আচ্ছা। আমরা আজ দেখব কিভাবে ডেটার এই বিশাল স্তূপের ভেতর থেকে এর সবচেয়ে জরুরি অংশটুকুকে, মানে বলা যেতে পারে ডেটার হৃৎপিণ্ডটাকে খুঁজে বের করা যায়। আর এই পদ্ধতির নাম টেন্সর ডিকম্পোজিশন। একদম। মূল আইডিয়াটা হলো অপ্রয়োজনীয় তথ্যকে বুদ্ধিমত্তার সাথে ছেঁটে ফেলে শুধুমাত্র আসল সংকেতটাকে ধরে রাখা। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমরা তো স্কুল কলেজে স্কেলার, ভেক্টর, ম্যাট্রিক্স এইসব পড়েছি। হ্যাঁ। স্কেলার মানে একটা সংখ্যা, ভেক্টরের একটা দিক আছে, ম্যাট্রিক্স হলো সংখ্যার একটা টেবিল। কিন্তু এই গবেষণাপত্রের শুরুতেই টেন্সর বলে একটা শব্দ আছে। এটা আসলে কি জিনিস? ম্যাট্রিক্সের চেয়ে আলাদা কিছু? আলাদা না বলে বরং একে ওই ধারণাগুলোরই একটা সম্প্রসারিত বা সাধারণ রূপ বলা ভালো। আচ্ছা। স্কেলারের কোনো মাত্রা নেই, মানে শূন্য মাত্রিক। ভেক্টর একমাত্রিক, ম্যাট্রিক্স দ্বিমাত্রিক। হুম। টেন্সর হলো এই ধারণারই পরের ধাপ। এটি যে কোনো সংখ্যক মাত্রার ডেটা ধারণ করার একটা কাঠামো। সহজ ভাষায় টেন্সর হলো বহুমাত্রিক ডেটার কন্টেইনার। একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। অবশ্যই। ধরুন একটা সাদা-কালো ছবি। ওটা একটা দ্বিমাত্রিক ম্যাট্রিক্স, যার দুটো মাত্রা হলো উচ্চতা আর প্রস্থ। ঠিক। এবার যদি ছবিটা রঙিন হয়, তাহলে তিনটে রঙের জন্য, মানে লাল, সবুজ, নীল, তিনটা আলাদা ম্যাট্রিক্স লাগবে। এটাকে আমরা একটা ত্রিমাত্রিক টেন্সর হিসেবে ভাবতে পারি। উচ্চতা, প্রস্থ আর রং। একদম। এখন যদি এটা একটা রঙিন ভিডিও হয়, তাহলে প্রতিটা ফ্রেমের জন্য এরকম একটা ত্রিমাত্রিক টেন্সর থাকবে। সময় জুড়ে দিলে পুরো ভিডিওটা হয়ে যাবে একটা ৪ মাত্রার টেন্সর। বাহ, দারুণভাবে বোঝা গেল। তার মানে ডেটার জটিলতা যত বাড়ছে, আমরা তত উচ্চ মাত্রার টেন্সরের কথা বলছি। ঠিক। এখন গবেষণাপত্রের মূল বিষয় হল টেন্সর ডিকম্পোজিশন বা টেন্সরকে ভেঙে ফেলা। আমার প্রশ্ন হল, আমরা একটা আস্ত ডেটা স্ট্রাকচারকে ভাঙতে চাইব কেন? এর ভেতর থেকে কি বের করার চেষ্টা করছি আমরা? কারণ এর ভেতরের লুকানো গঠন বা অর্থপূর্ণ সম্পর্কগুলো খুঁজে বের করার জন্য। যেমন? একটা জটিল রাসায়নিক যৌগকে দেখে যেমন তার উপাদান বোঝা যায় না, কিন্তু তাকে ভাঙলে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন এই মৌলিক উপাদানগুলো বেরিয়ে আসে, এটা অনেকটা সেরকম। আচ্ছা। একটা ৪ মাত্রার টেন্সরের দিকে তাকিয়ে এর ভেতরের প্যাটার্ন বোঝা প্রায় অসম্ভব, কিন্তু একে ভেঙে ছোট ছোট সরল অংশে ভাগ করলে আমরা সেই সম্পর্কগুলো ধরতে পারি। ম্যাট্রিক্সের জন্য তো এসভিডি বা সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশনের মতো অনেক পরিচিত পদ্ধতি আছে। আছে। তাহলে উচ্চমাত্রার ডেটার জন্য আমাদের নতুন কিছুর প্রয়োজন হলো কেন? পুরনো পদ্ধতিগুলো এখানে কাজ করে না? চমৎকার প্রশ্ন। না, সরাসরি কাজ করে না। এসভিডি বিশেষভাবে দ্বিমাত্রিক ডেটা, মানে ম্যাট্রিক্সের জন্য তৈরি। ও আচ্ছা। আপনি যখনই ৩ বা তার বেশি মাত্রায় চলে যাচ্ছেন, এসভিডি সেই ক্ষমতা আর থাকে না। এখানেই আমাদের আজকের গবেষণাপত্রের মূল পদ্ধতির আগমন, যার নাম টাকার ডিকম্পোজিশন। টাকার ডিকম্পোজিশন? হ্যাঁ, এটাকে বলা যেতে পারে এসভিডির বড় ভাই আর কি, যা উচ্চমাত্রার ডেটার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। তার মানে টাকার ডিকম্পোজিশন এসভিডির কাজটাই বহুমাত্রিক জগতে করছে। হ্যাঁ। এটা টেন্সরকে ভেঙে কি কি অংশে ভাগ করে? মূলত দুটো প্রধান অংশে। প্রথমটা হলো কোর টেন্সর। কোর টেন্সর। হ্যাঁ, এটা মূল টেন্সরের একটা অনেক ছোট সংকুচিত সংস্করণ। একে ডেটার হার্ট বা হৃৎপিণ্ড বলা যায়, কারণ ডেটার বিভিন্ন মাত্রার মধ্যেকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিথস্ক্রিয়া বা ইন্টারাকশনগুলো এখানেই ধরা থাকে। আর দ্বিতীয় অংশটা? দ্বিতীয় অংশটা হলো ফ্যাক্টর ম্যাট্রিক্স। প্রতিটি মাত্রার জন্য একটা করে ফ্যাক্টর ম্যাট্রিক্স থাকে। প্রত্যেকটা মাত্রার জন্য একটা করে? হ্যাঁ, যেমন আমাদের ওই ভিডিওর উদাহরণে সময়ের জন্য একটা ফ্যাক্টর ম্যাট্রিক্স থাকবে, যা সময়ের সাথে সাথে ঘটে যাওয়া মূল প্যাটার্নগুলো ধরবে। রঙের জন্য একটা ম্যাট্রিক্স থাকবে, যা রঙের মূল কম্বিনেশনগুলো দেখাবে।
তার মানে এরা প্রতিটি মাত্রার নিজস্ব বৈশিষ্ট্যকে ধারণ করে। একদম। তার মানে কোর টেন্সারটা হলো একটা কন্ট্রোল প্যানেলের মতো, আর ফ্যাক্টর ম্যাট্রিক্সগুলো হলো আলাদা আলাদা কম্পোনেন্ট। ঠিক এইভাবেই ভাবা যেতে পারে। কোর টেন্সরের সংখ্যাগুলো বলে দেয় কোন ফ্যাক্টর ম্যাট্রিক্সের কোন অংশগুলো একে অপরের সাথে কতটা শক্তিশালী সম্পর্কিত। আচ্ছা। একটা বড় সংখ্যা মানে ওই দুটি বৈশিষ্ট্যের মধ্যে একটি শক্তিশালী সংযোগ রয়েছে, আর ছোট সংখ্যা মানে তাদের মধ্যে সম্পর্ক দুর্বল। এখানেই তো আসল মজাটা। কিন্তু একটা প্রযুক্তিগত প্রশ্ন আছে। এই যে আমরা ম্যাট্রিক্সের জন্য তৈরি টুলস যেমন এসভিডি ব্যবহার করার কথা বলছি, সেটা একটা বহুমাত্রিক টেন্সারের উপর প্রয়োগ করব কিভাবে? হুম। এখানেই তো গবেষণাপত্রের একটা দারুণ কৌশলের কথা বলা হয়েছে, আনফোল্ডিং। হ্যাঁ, এবং এটা সত্যি একটা বুদ্ধিদীপ্ত সমাধান। আনফোল্ডিং বা ম্যাট্রিসাইজেশনের ধারণাটা হলো একটা বহুমাত্রিক বস্তুকে জোর করে দ্বিমাত্রিক বানিয়ে ফেলা। জোর করে দ্বিমাত্রিক বানানো? হ্যাঁ, কল্পনা করুন আপনার কাছে একটা বই আছে। এটা একটা ত্রিমাত্রিক বস্তু। এর দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব আছে। আপনি যদি বইটির প্রতিটি পাতাকে ছিঁড়ে নিয়ে একটার পর একটা পাশাপাশি বিছিয়ে দেন, তাহলে কি হবে? তাহলে একটা দীর্ঘ দ্বিমাত্রিক স্ট্রিপের মতো পাব, একটা লম্বা কাগজ। ঠিক, আনফোল্ডিং ঠিক এই কাজটিই করে। এটি একটি বহুমাত্রিক টেন্সরের স্লাইসগুলোকে একের পর এক সাজিয়ে একটা লম্বা চ্যাপ্টা ম্যাট্রিক্সে পরিণত করে। আচ্ছা। গবেষণাপত্রে একটা 3D এর মানে 2 আর 3 আর 4 টেন্সরের উদাহরণ দেওয়া হয়েছে। ধরুন এটা দুটো 3x4 আকারের পাতার একটি বই। হুম। প্রথম পাতাটা বিছিয়ে তার পাশেই যদি দ্বিতীয় পাতাটা বিছিয়ে দেওয়া হয়, তাহলে আমরা একটা 2x12 আকারের ম্যাট্রিক্স পাব। তার মানে আমরা টেন্সারটিকে কোন দিক থেকে খুলছি বা আনফোল্ড করছি তার উপর ম্যাট্রিক্সের আকার নির্ভর করবে। একদম। ওই 2x3x4 টেন্সারটিকে তার 3টি ভিন্ন মাত্রা বরাবর আনফোল্ড করলে 3টি আলাদা আকারের ম্যাট্রিক্স তৈরি হবে। একটা 2x12, একটা 3x8 আর একটা 4x6। কিন্তু প্রতিবারই একটা ম্যাট্রিক্স পাচ্ছি। হ্যাঁ, প্রতিবারই আমরা একটা বহুমাত্রিক কাঠামোকে আমাদের পরিচিত দ্বিমাত্রিক জগতে নিয়ে আসছি, যার ওপর এসভিডির মতো পরীক্ষিত কৌশল প্রয়োগ করা সম্ভব। আনফোল্ডিং হল সেই ব্রিজ বা সেতু যা এই দুটো জগতের মধ্যে সংযোগ স্থাপন করে। এই ধারণাটা এখনো একটু বায়বীয় লাগছে। গবেষণাপত্রে কি কোনো ছোট বাস্তব সংখ্যা দিয়ে দেখানো হয়েছে যে এই আনফোল্ডিং আর এসভিডি আসলে কিভাবে কাজ করে? হ্যাঁ, দেখানো হয়েছে, এবং এটাই পুরো প্রক্রিয়াটাকে খুব স্বচ্ছ করে তোলে। আচ্ছা। সেখানে একটা খুব ছোট 2x2x2 আকারের টেন্সার ব্যবহার করা হয়েছে, যার মধ্যে 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলো পরপর সাজানো আছে। হ্যাঁ 1 থেকে 8। হ্যাঁ, ভাবুন এটা দুটো 2x2 ম্যাট্রিক্সের একটা স্ট্যাক। ধরা যাক প্রথম ম্যাট্রিক্সে আছে 1 2 3 4, আর দ্বিতীয়টায় 5 6 7 8। ঠিক আছে, এই ছোট টেন্সারটা নিয়ে আমরা এগোই। প্রথম ধাপ কি? প্রথম ধাপ হল টেন্সারটিকে প্রথম মাত্রা বা মোড 1 বরাবর আনফোল্ড করা। আচ্ছা। এর ফলে একটি 2x4 হ্যাট্রিক্স তৈরি হয়, যার প্রথম সারিতে থাকে প্রথম স্লাইসের সংখ্যাগুলো, মানে 1 2 3 4, আর দ্বিতীয় সারিতে দ্বিতীয় স্লাইসের সংখ্যাগুলো। 5 6 7 8। একদম। ওকে, তাহলে আমরা একটা ম্যাট্রিক্স পেলাম। এখন এর উপর এসভিডি প্রয়োগ করা হবে। ঠিক তাই। এই 2x4 ম্যাট্রিক্সের উপর এসভিডি প্রয়োগ করলে আমরা 3টি ম্যাট্রিক্স পাই, ইউ, সিগমা এবং ভি ট্রান্সপোজ। হুম। টাকার ডিকম্পোজিশনের জন্য আমাদের সবচেয়ে জরুরি হল ইউ ম্যাট্রিক্সটি, যা বাম দিকের সিঙ্গুলার ভেক্টরগুলো ধারণ করে। এই ইউ ম্যাট্রিক্সটি হলো আমাদের প্রথম ফ্যাক্টর ম্যাট্রিক্স, যাকে পেপারে এ বলা হয়েছে। দারুণ। তাহলে বাকি ফ্যাক্টর ম্যাট্রিক্সগুলো একইভাবে বের করতে হবে, মানে টেন্সারটিকে আবার অন্য দিক থেকে আনফোল্ড করে। একদম। টেন্সারটিকে এবার দ্বিতীয় মাত্রা বা মোড 2 বরাবর আনফোল্ড করে আরেকটি ম্যাট্রিক্স তৈরি করা হয়। সেটির ওপর এসভিডি প্রয়োগ করে দ্বিতীয় ফ্যাক্টর ম্যাট্রিক্স বি বের করা হয়। আর তৃতীয়টার জন্য মোড 3 বরাবর? হ্যাঁ, একইভাবে তৃতীয় মাত্রা বরাবর আনফোল্ড করে ফ্যাক্টর ম্যাট্রিক্স সি পাওয়া যায়। বেশ পদ্ধতিগত ব্যাপার। তাহলে এই পর্যায়ে এসে আমাদের হাতে 3টে ফ্যাক্টর ম্যাট্রিক্স এ, বি এবং সি চলে এলো, যারা প্রতিটি মাত্রার মূল বৈশিষ্ট্যগুলো ধরে রেখেছে। ঠিক। এখন সেই হৃৎপিণ্ড বা কোর টেন্সার জি কিভাবে পাবো? যখন আমাদের কাছে এ, বি এবং সি এই 3টি ফ্যাক্টর ম্যাট্রিক্স থাকে, তখন সেগুলোর সাহায্যে কোর টেন্সের জি গণনা করা হয়। এটা একটা গাণিতিক প্রক্রিয়া যেখানে মূল টেন্সরকে প্রতিটি ফ্যাক্টর ম্যাট্রিক্সের একটি বিশেষ রূপ দিয়ে গুণ করা হয়। আচ্ছা।
এর ফলে যা হয় তা হলো মূল টেন্সরের সমস্ত তথ্য থেকে অপ্রয়োজনীয় অংশগুলো বাদ পড়ে গিয়ে শুধুমাত্র মাত্রাগুলোর মধ্যেকার ইন্টারঅ্যাকশনের সারমর্মটুকু ওই ছোট কোর টেন্সরে জমা হয়। তার মানে ফ্যাক্টর ম্যাট্রিক্সগুলো মানে এ, বি, সি হলো মূল উপাদান, আর কোর টেন্সর জি হলো সেই রেসিপি যা বলে দেয় কোন উপাদান কি অনুপাতে মেশাতে হবে। অসাধারণ উপমা। হ্যাঁ, ঠিক তাই। বাহ! আর গবেষণাপত্রে দেখানো হয়েছে যে এই উপাদানগুলো এ, বি, সি এবং জি ব্যবহার করে আবার মূল টেন্সারটিকে প্রায় নিখুঁতভাবে পুনর্গঠন বা রিকনস্ট্রাক্ট করা সম্ভব। আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়? হ্যাঁ, আউটপুটে দেখা যাচ্ছে পুনর্গঠিত টেন্সারটি হুবহু আসল টেন্সারের সমান। এটাই প্রমাণ করে যে আমাদের ডিকম্পোজিশন সফল হয়েছে। বেশ, আমরা একটা টেন্সরকে সফলভাবে ভাঙলাম, আবার নিখুঁতভাবে জোড়াও দিলাম। কিন্তু এই যে এত জটিল গণিত, এর বাস্তবিক সুবিধাটা কি? কোথায় এটা সত্যি একটা পার্থক্য তৈরি করে? এর প্রয়োগ বিশাল এবং সেখানেই এর আসল শক্তি। গবেষণাপত্রে তো ডেটা মাইনিং, সিগন্যাল প্রসেসিংয়ের কথা বলাই আছে। হ্যাঁ, একটা দারুণ উদাহরণ হল মস্তিষ্কের এফএমআরআই স্ক্যান বিশ্লেষণ। একটা এফএমআরআই স্ক্যান সময়ের সাথে সাথে মস্তিষ্কের 3D ছবির একটা সিরিজ। তার মানে এটাও একটা টেন্সর। হ্যাঁ, আসলে একটা 4 মাত্রার টেন্সর, 3D স্থান আর সময়। আচ্ছা, ট্যাকের ডিকম্পোজিশন ব্যবহার করে বিজ্ঞানীরা বের করতে পারেন কোনো একটা কাজ করার সময় মস্তিষ্কের কোন কোন অংশগুলো একটা দল হিসেবে একসাথে কাজ করছে। অবিশ্বাস্য! তার মানে এটা মস্তিষ্কের ভেতরে দলগত কাজের নেটওয়ার্কটাকে ম্যাপ করতে পারে? ঠিক তাই। অন্য কোনো ক্ষেত্রে এর ব্যবহার আছে? অবশ্যই। ধরুন কোনো একটা বড় ই-কমার্স সাইট, তাদের কাছে লক্ষ লক্ষ ব্যবহারকারী, হাজার হাজার পণ্য এবং কয়েক বছরের বিক্রির ডেটা আছে। এটা তো একটা বিশাল ডেটা সেট। বিশাল। আর এটা একটা ত্রিমাত্রিক টেন্সর, ব্যবহারকারী, পণ্য আর সময়। এই টেন্সরকে ডিকম্পোজ করে আমরা ব্যবহারকারী, পণ্য এবং সময়ের মধ্যেকার লুকানো সম্পর্ক খুঁজে বের করতে পারি। যেমন কোন ধরনের ব্যবহারকারীরা ছুটির মরশুমে নির্দিষ্ট ধরনের পণ্য কেনেন বা কোন পণ্যগুলো একসাথে কেনার প্রবণতা বেশি। এই ধরনের প্যাটার্নগুলো বেরিয়ে আসে, যা সাধারণ ডেটা বিশ্লেষণে ধরা প্রায় অসম্ভব। একদম। তার মানে সব ক্ষেত্রেই মূল উদ্দেশ্য হল ডেটার ভেতরের গভীর এবং সূক্ষ্ম সম্পর্কগুলোকে খুঁজে বের করা, যা খালি চোখে অদৃশ্য। একদম। এটি জটিলতা কমিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোকে সামনে নিয়ে আসে। তাহলে সারসংক্ষেপ করলে যা দাঁড়ায়, আমরা একটা জটিল বহুমাত্রিক ডেটা কাঠামো দিয়ে শুরু করেছিলাম। হ্যাঁ। এরপর টাকার ডিকম্পোজিশন পদ্ধতির মাধ্যমে সেটিকে তার অপরিহার্য উপাদানগুলিতে একটি ছোট কোর টেন্সর এবং কয়েকটি ফ্যাক্টর ম্যাট্রিক্সে ভেঙে ফেলার একটা পদ্ধতিগত উপায় দেখলাম। ঠিক। আর এর পেছনের মূল কৌশলটি ছিল আনফোল্ডিং, যা একটা বহুমাত্রিক সমস্যাকে আমাদের পরিচিত দ্বিমাত্রিক জগতে নিয়ে এসে সমাধানযোগ্য করে তোলে। চমৎকার সারসংক্ষেপ। আচ্ছা, পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন মাথায় আসছে। এই গবেষণাপত্রটি কিন্তু নিখুঁত পুনর্গঠনের উপর খুব জোর দিয়েছে। অর্থাৎ টেন্সরকে ভেঙে আবার হুবহু আগের অবস্থায় ফিরিয়ে আনা। ঠিক। কিন্তু বাস্তব জীবনে কি সবসময় নিখুঁত হওয়ার প্রয়োজন আছে? যেমন আমরা যখন একটা ছবিকে কম্প্রেস করি, তখন তো আমরা জেনে শুনেই কিছু তথ্য হারাই। একদমই না। বরং এই পদ্ধতির আসল শক্তিটাই হয়তো নিখুঁত না হওয়ার মধ্যে লুকিয়ে আছে। তাই? হ্যাঁ, একে বলা হয় লোয়ারেন্ট অ্যাপ্রক্সিমেশন। আমরা ইচ্ছে করে কোর টেন্সর এবং ফ্যাক্টর ম্যাট্রিক্সগুলোর শুধুমাত্র সবচেয়ে শক্তিশালী সংকেতগুলো রাখি এবং দুর্বলগুলো ফেলে দিই। তার মানে আমরা যদি ইচ্ছাকৃতভাবে টেন্সরটিকে পুরোপুরি পুনর্গঠন না করি, শুধুমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো ব্যবহার করি, তাহলে আমরা মূল ডেটার একটা অনেক ছোট, সরল এবং কার্যকর সংস্করণ তৈরি করতে পারি, তাই তো? ঠিক তাই। এতে হয়তো সামান্য তথ্য হারাবে, কিন্তু বিনিময়ে আমরা যা পাব তা হলো অমসম গতি এবং ডেটার একটা অনেক পরিষ্কার ছবি। অপ্রয়োজনীয় কোলাহল বা নয়েজ দূর হয়ে যাবে। আর এখানেই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় প্রশ্নটা লুকিয়ে আছে। বিশাল ডেটার এই যুগে স্বচ্ছতা এবং গতি পাওয়ার জন্য আমরা কতটা তথ্য বা কতটা নির্ভুলতা হারাতে রাজি আছি? কখন একটা ভালো অনুমান বা অ্যাপ্রক্সিমেশন নিখুঁত কিন্তু জটিল মূল ডেটার চেয়েও বেশি কার্যকর হয়ে ওঠে? হয়তো সবসময় নিখুঁত হওয়ার প্রয়োজনই নেই, বিশেষ করে যখন মূল সংকেতটাই আমাদের লক্ষ্য।